হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সবাই আমরা মর্মাহত। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব কি তাহলে সত্যি? কেউ বলছে তিনি পালিয়েছেন, কেউ বলছেন তিনি এতটাই অসুস্থ যে এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু আসল সত্যিটা কি? কেন এত বড় মাপের একজন রাজনীতিবিদ হঠাৎ করেই সবার সামনে থেকে পুরো উধাও হয়ে গেলেন? কোনো ছবি নেই, কোনো অডিও বার্তা নেই, এমনকি দলের পক্ষ থেকেও কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। এই নীরবতা কি শুধুই কাকতালীয় নাকি পরিকল্পিত কোনো ছক? চলুন আজ পুরো ব্যাপারটা মিলিয়ে দেখি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব যা রীতিমতো অবাক করে দিয়েছে এবং সারা দিনের ব্রেকিং নিউজ আপডেট টপিকগুলো সাজিয়ে একত্রে আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি। তাই একদম না টেনে একটি লাইক করে আসুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। সময় ধরে গুরুতর অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাস সিঙ্গাপুরের চিকিৎসা শেষে বর্তমানে তাকে নেওয়া হয়েছে মালয়েশিয়ায়। এদিকে চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করলেও নানা গুজব ও অপতথ্যে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু আদৌ কেমন আছেন বিএনপির এই বর্ষিয়ান নেতা? তার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করলেও মির্জা আব্বাসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভিন্ন গুজব ও অপপ্রচার। কেউ দাবি করছেন মির্জা আব্বাস মারা গেছেন, কেউ বলছেন তিনি প্যারালাইজড হয়ে পড়েছেন, আবার কেউ কেউ অভিযোগ তুলছেন ভারতে হাদির শুটার ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার হওয়ার পর অসুস্থতার অজুহাতে দেশ ছেড়েছেন তিনি। এসব দাবি মূলত ভুয়া ফেসবুক পেজ ও অবিশ্বস্ত সূত্র থেকে ছড়ানো হচ্ছে। তবে সেসব গুজব উড়িয়ে দিয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। সম্প্রতি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতির গুজব ছড়িয়ে পড়লে এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন আফরোজা আব্বাস। তিনি বলেন, আগের চেয়ে তিনি অনেকটাই সুস্থ, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই তাকে নিয়ে দেশে ফিরব। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এর আগে 10 এপ্রিল সিঙ্গাপুরে অবস্থানরত তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছিলেন চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি হয়েছে, তিনি এখন অনেকটাই সুস্থ, নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। গত সপ্তাহে বেডে উঠে বসতে পেরেছেন, পরে চিকিৎসকরা তাকে চেয়ারেও বসান। তিনি অল্প স্বল্প কথাও বলতে পারছেন, যা ইতিবাচক লক্ষণ। এর 4 দিন পরে 14 এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় তাকে ফিজিওথেরাপি সহ পরবর্তী চিকিৎসার জন্য মালয়েশিয়ায় আনা হয়েছে। জানা গেছে বর্তমানে আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থ, তবে শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে এখনও তার নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় করা হচ্ছে। তার দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। প্রথমে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক জটিলতা বাড়লে অস্ত্রোপচার শেষে 15 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ 1 মাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হলে বর্তমানে মালয়েশিয়ায় তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। যে কারণে নিখোঁজ মির্জা আব্বাস। মির্জা আব্বাস আসলে কোথায়? তিনি কি সত্যি অসুস্থ নাকি পালিয়েছেন? সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব কি তাহলে সত্যি? কেউ বলছে তিনি পালিয়েছেন, কেউ বলছেন তিনি এতটাই অসুস্থ যে এখন তিনি জীবন
সন্ধিক্ষণই, কিন্তু আসল সত্যিটা কি? কেন এত বড় মাপের একজন রাজনীতিবিদ হঠাৎ করেই সবার সামনে থেকে পুরো উধাও হয়ে গেলেন? কোনো ছবি নেই, কোনো অডিও বার্তা নেই, এমনকি দলের পক্ষ থেকেও কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। এই নীরবতা কি শুধুই কাকতালীয় নাকি পরিকল্পিত কোনো ছক? চলুন আজ পুরো ব্যাপারটা মিলিয়ে দেখি ঘটনা প্রবাহ আসলে কোন দিকে ইশারা করছে। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছিলেন ওসমান হাদি। তরুণ এই নেতার জনপ্রিয়তা তখন একেবারে তুঙ্গে। সাধারণ মানুষের সাথে তার সরাসরি যোগাযোগের কারণে তিনি খুব অল্প সময়ই সবার নজর কাটতে সক্ষম হয়েছিলেন। অনেকেই তখন মনে করেছিলেন নির্বাচনের জয়ের পথে ওসমান হাদি হয়তো একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন। রাজনীতিতে এরকম একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকাটা যে কারো জন্যই বেশ চাপের। নির্বাচনের মাঠ যখন হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস পাওয়া যাচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ডিসেম্বর মাসের 12 তারিখ নির্বাচনী প্রচারণা ঢামাঢোলের মাঝেই একদল দুর্বৃত্তের গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু শেষ রক্ষা হলো না। চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারালেন। এই পুরো নির্বাচনী দৃশ্যপটকে আমূল বদলে দিল। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর এই অকাল মৃত্যুতে নির্বাচনের মাঠ বলতে গেলে অনেকটাই ফাঁকা হয়ে গেল। এরপর ফেব্রুয়ারি 12 তারিখের নির্বাচনে মির্জা আব্বাস বিপুল ভোটে জয়লাভ করলেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারলেও শেষ পর্যন্ত ভোটে হেরে গেলেন। এদিকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পেলেন। সবকিছু মিলিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার তখন বেশ শক্ত অবস্থানে। নির্বাচনের পর থেকে মার্চ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বেশ সরব ছিলেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাকে নিয়মিত দেখা যেত এবং তখন তাকে দেখে অন্তত অসুস্থতার কোনো লক্ষণ প্রকাশ পায়নি। তাহলে হঠাৎ করে কি এমন ঘটলো যার কারণে তাকে নিয়ে এত রহস্যের সৃষ্টি হলো? মার্চ মাসের ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে হঠাৎ করে গ্রেপ্তার হলো ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত দুই কিলার, একজন ছাত্রলীগ নেতা ফয়সাল কাজী মাসুদ এবং অন্যজন যুবলীগ কর্মী আলমগীর হোসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এই খবর গণমাধ্যমে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা। নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন, এই খুনিরা তো কেবল নির্দেশ পালন করেছে, কিন্তু এর পেছনের আসল নির্দেশদাতা বা মাস্টারমাইন্ড কে? এই প্রশ্ন যখন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে রীতিমতো ঝড় তুলছে, ঠিক তখনই ঘটে আরেক নাটকীয় ঘটনা। তারা ধরা পড়ার 3 দিনের মাথায় খবর আসে মির্জা আব্বাস একটি ইফতার মাহফিলে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাকে দ্রুত ঢাকার একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হয়। জানানো হয় তার মৃদু স্ট্রোক হয়েছে। এই ঘটনার পর থেকে শুরু হয় নতুন জল্পনা কল্পনা। খুলনা পুলিশের হাতে ধরা পড়ার ঠিক পরপরই একজন প্রভাবশালী নেতার এমন আকস্মিক অসুস্থতা কি শুধুই একটি স্বাভাবিক ঘটনা? অনেকেই ভাবে এই দুই ঘটনার মধ্যে একটি অদৃশ্য যোগসূত্র খোঁজার চেষ্টা করেন। এরপরে ঘটনা প্রবাহ আরো বেশি কৌতূহলের জাগানোর মতো। হাসপাতালের ভর্তির 4 দিন পর 15 মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। অফিসিয়াল কারণ হিসেবে বলা হয় ফিজিওথেরাপির জন্য তাকে সেখানে নেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার মনে খটকা লাগে। সিঙ্গাপুরের মতো বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা ছেড়ে কেন ফিজিওথেরাপির জন্য কাউকে মালয়েশিয়া যেতে হবে? মালয়েশিয়ার কি এমন কোনো বিশেষ সুবিধা আছে যা সিঙ্গাপুরে নেই? নাকি সেখানে লোকচক্ষুর অন্তরালে থাকাটা তুলনামূলকভাবে বেশি সহজ? এই প্রশ্নগুলো যখন উঠতে শুরু করলো, তখন তার ব্যক্তিগত সচিব বা দলের পক্ষ থেকে সেভাবে কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে যে বিষয়টি নিয়ে, তা হলো এই দীর্ঘ সময় মির্জা আব্বাসের কোনো ছবি বা ভিডিও প্রকাশ না হওয়া। বর্তমান যুগে যেখানে একজন সাধারণ মানুষ অসুস্থ হলেও সোশ্যাল মিডিয়া আপডেট পাওয়া যায়, সেখানে এত বড় একজন নেতার এতদিন চিকিৎসাধীন থাকার পরও কোনো প্রমাণ নেই কেন? মার্চ মাসে যখন সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে তার মৃত্যু গুজব ছড়িয়ে পড়েছিল, তখন তার ব্যক্তিগত সচিব গণমাধ্যমে এসে জানিয়েছিলেন যে তিনি বেঁচে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। কিন্তু নেটিজেনদের দাবি ছিল খুব সাধারণ, একটি ছোট ভিডিও বার্তা বা অন্তত একটি ছবি প্রকাশ করলেই তো সব গুজবের অবসান ঘটে। তাহলে কেন সেই ছোট্ট কাজটি করা হচ্ছে না? অনেকেই আবার মনে করছেন সিঙ্গাপুর থেকে সরাসরি ভারতে গিয়ে লুকিয়ে আছেন মির্জা আব্বাস। তবে তার ছবি বা ভিডিও প্রকাশ না করার পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা ভিন্ন একটি কারণ দেখছেন। তাদের মতে কোনো ভিজুয়াল প্রমাণ প্রকাশ করলে গণমাধ্যম বা তদন্তকারী কর্মকর্তারা হয়তো তার সাথে যোগাযোগের চেষ্টা করতে পারেন। বর্তমানে রিমান্ডে থাকা আসামিরা যদি জিজ্ঞাসাবাদে এমন এক তথ্য দেয় যা মির্জা আব্বাসের দিকে আঙুল তোলে, তখন পরিস্থিতি আরো জটিল হতে পারে। সোশ্যাল মিডিয়া এমন গুঞ্জনও রয়েছে যে যদি রিমান্ডে থাকা আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নির্বাচনে জয়লাভ করা বা উপর মহলে কোনো নির্দেশের কথা উল্লেখ করে, তাহলে তদন্তের স্বার্থে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। এ কারণেই কি তিনি বিদেশে অবস্থান করছেন? নেটিজেনদের অনেকেই তার এই অসুস্থতা এবং বিদেশ যাত্রাকে একটি পলিটিক্যাল এক্সিট প্ল্যান বা রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যায়িত করছেন। তাদের দাবি, খুনিরা ধরা পড়ার পরপরই এই আকস্মিক অসুস্থতা এবং দ্রুত এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোটা আসলে তদন্তের আওতা থেকে নিজেকে আড়াল করার একটি কৌশলী পদক্ষেপ। এই বিষয়টিকে কাকতালীয় বলে মেনে নিতে অনেকেই নারাজ। আরেকটি বিষয় যা এই সন্দেহকে আরো ঘনীভূত করেছে, তা হলো তার দলের নীরবতা। দলের একজন এত বড় নেতা, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টাও বটে, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসাধীন, অথচ দলের পক্ষ থেকে কোনো আপডেট নেই। এই নীরবতাকে অনেকেই রহস্যজনক বলে মনে করছেন। নেটিজেনদের একাংশের মতে সত্যিটা যদি এমন হয় যা দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে, সম্ভবত সেই আকাঙ্ক্ষা থেকেই দলের ভেতরেও এক ধরনের কৌশলগত অবস্থান নেওয়া হয়েছে। অবশ্য আইন ও আদালত নিজস্ব একটি গতি আছে। যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে এবং আইনি প্রক্রিয়া সবকিছু প্রমাণিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুকে নিশ্চিত করে বলা যাচ্ছে না ওসমান হাদির পরিবার শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবে কিনা বা রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকে আসলে কি তথ্য বেরিয়ে আসবে, তার উপর অনেক কিছুই নির্ভর করছে। তবে সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো দানা বেঁধেছে তা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আমরা সর্বদাই আপলোড করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন সকল আপডেটগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।